আব্দুল মোমেন প্রশ্ন তুলেছেন এখানে যে মহাসচিবের এখন উচিত হবে উদ্যোগ নেওয়া যে যেই অফিসাররা জাতিসংঘের ফ্ল্যাগ উচ্চ করলেন, পৃথিবীর বিভিন্ন মানে জাতিসংঘের পতাকার সম্মান রক্ষা করলেন এবং জাতিসংঘের অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করলেন, সেসব বর্ণাঢ্য ক্যারিয়ারের মানে সামরিক অফিসারদেরকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এরকম একটা ভুলে ভালে ভরা রিপোর্টের ভিত্তিতে এখন গ্রেফতার করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ মহাসচিবের উচিত হবে দ্রুত এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া। বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের ওপর জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দফতর থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর একে আব্দুল মোমেন একটা কড়া ভাষার চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে সরাসরি, এবং সেখানে তিনি জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মানবাধিকার হাই কমিশন কার্যালয় থেকে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে, সেটিকে পক্ষপাত দুষ্ট বয়ানের দায়ে অভিযুক্ত করেছেন। এর মধ্যে তথ্যের অসামঞ্জস্য আছে বলে অভিহিত করেছেন এবং সরাসরি এই রিপোর্টটির বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি। তিনি বলেছেন যে একটা স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত হতে হবে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস রিসেন্ট রিপোর্ট অন বাংলাদেশ, বাংলাদেশের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই রিপোর্টটির বিষয়ে। এবং সেখানে তাদের মূল আপত্তি যেসব জায়গায়, সেটাকে সহজভাবে বললে প্রধানত একটা আপত্তির জায়গা হচ্ছে যে কোথা থেকে জাতিসংঘ 1400 জন নিহত হয়েছে এই সংখ্যাটা পেল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। সে সময় বাংলাদেশের যেসব শীর্ষস্থানীয় দৈনিক, যেখানে লেখা হয়েছিল যে 16ই জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে 329 জন মারা গেছেন এবং 5 থেকে 8ই আগস্টের মধ্যে 328 জন মারা গেছেন, মানে 657 জন মারা গেছেন। তার সঙ্গে জাতিসংঘ রিপোর্ট যে প্রাথমিকভাবে 650 জনের মৃত্যুর কথা বলেছিল, তার একটা সরাসরি সামঞ্জস্য ছিল। কিন্তু কোথা থেকে ফাইনাল রিপোর্টে ইনএক্সপ্লিকেবলি, মানে কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জাতিসংঘ ইনফ্লেটেড মানে হঠাৎ ফুলিয়ে ফাঁপিয়ে 1400 জনের মৃত্যু ঘোষণা করলো, যেটা তথ্যসূত্র হিসেবে শুধুমাত্র জাতিসংঘর মানবাধিকার কমিশন লিখে দিয়েছে যে তারা কথা বলেছে সরকারি কর্মকর্তা এবং ইনজিওর্ড পার্সনদের সাথে, কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে নাই যে কোন সে সরকারি কর্মকর্তারা যারা এই 1400 জনের হিসাব নিয়ে হাজির হলো, কিংবা কোন সে আহত ব্যক্তিরা যারা এই 1400 জন, মানে জাতিসংঘ প্রাথমিক রিপোর্টে 650 বলছিল, 1400 জনে যে চলে গেল সেটার কোনো ব্যাখ্যা আর হাজির করতে পারে নাই। সেই প্রশ্নটি তুলেছেন একে আব্দুল মোমেন। এছাড়া তিনি বলেছেন যে জাতিসংঘ এই পুরো বয়ানটা তৈরির সময় আন্দোলনকারীদের তরফে যে ধরনের, এবং তিনি ভাড়াটে গুণ শব্দটা ব্যবহার করেছেন, মানে ভাড়াটে গুন্ডা দিয়ে সহিংসতা সৃষ্টিকারী লোকজন দিয়ে যে ধরনের সহিংসতা সৃষ্টি করা হচ্ছিল, মেট্রো রেল, বিটিভি সহ সরকারি স্থাপনায় যে আগুন দেওয়া হচ্ছিল, এই সহিংসতার বিষয়টি পুরোপুরি জাতিসংঘ তার বয়ানে অনুপস্থিত রেখেছে। যে একটা পক্ষ সহিংসতা শুরু করেছে এবং সরকারের তরফে তখন জানমালের নিরাপত্তা রক্ষার জন্য শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা, এই বয়ানটি একেবারে এড়িয়ে গেছে, বা এই দৃষ্টিভঙ্গিটি এভাবে দেখার সুযোগটা পুরোপুরি এড়িয়ে গেছে জাতিসংঘ, সে কথাও বলেছেন একে আব্দুল মোমেন। তিনি বলেছেন যে দ্য ইন্টেনশনাল ইগনোরিং অফ পাবলিক টেস্টিমনিজ অফ পারপেট্রেটার্স হু অ্যাডমিটেড ইন ন্যাশনাল মিডিয়া টু কিলিংস অ্যান্ড আরসন, যে এমনকি সে সময় আন্দোলনকারীদের অনেকে জাতীয় সংবাদ মাধ্যমে এসে যে লুটতরাজ, হত্যা এগুলোর সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন, সেসব স্বীকারোক্তিও উদ্দেশ্যমূলকভাবে জাতিসংঘ এড়িয়ে গেছে। একে আব্দুল মোমেন আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে প্রশ্ন করেছেন যে কিভাবে জাতিসংঘ যেসব পুলিশদের হত্যা করে তাদের মৃতদেহ পাবলিকলি
ফেলে রাখা হলো, মানে প্রকাশ্যে ফেলে রাখা হলো, ডিসপ্লে করা হলো। ডিসপ্লে করা মানে আমরা তো জানি এমনকি ঝুলিয়ে রাখা হয়েছে, সেসব ছবিও আমরা দেখেছি। তো এক রকমের প্রকাশ্যে হত্যা করে যাদেরকে ফেলে রাখা হলো, এরকম ৩২০০ জন পুলিশের ৩,২০০ জন পুলিশ হত্যা হয়েছে বলে আওয়ামী লীগ জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এই চিঠিতে দাবি করছে। তারা বলছে যে এই ৩২০০ জন পুলিশের হত্যার বিষয়টি জাতিসংঘ কিভাবে এড়িয়ে গেল। একে আব্দুল মোমেনের চিঠিতে কেন এই সময়ে লেখা, এটার ক্ষেত্রে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি চিঠির মধ্যে উল্লেখ করেছেন যে এই যে একটা পলিটিক্যাল ম্যানিপুলেশনের মানে অংশ হিসেবে এই যে রিপোর্ট, রাজনৈতিক কারসাজির অংশ হিসেবে এই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের দফতর থেকে এরকম একটা পক্ষপাত দুষ্ট এবং ভুলে ভরা এমন একটা রিপোর্ট প্রকাশ করা হলো। এর ফলে মানে কেন আব্দুল মোমেন এখন লিখছেন তার উত্তর বোধহয় এখানে পাওয়া যায়। সেখানে তিনি লিখছেন যে ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন, যে এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পরামর্শ দিয়েছে বা তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ২৫ জন এমন ঊর্ধ্বতন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের জন্য, যার মধ্যে আব্দুল মোমেন লিখছেন মেনি অফ হুম আর ডেকোরেটেড সিনিয়র অফিসার্স ইন দ্য আর্মড ফোর্সেস হু হ্যাভ সার্ভ in the UN peacekeeping missions with distinction, যাদের মধ্যে অনেকে মানে এরা একদিকে যেমন খুবই মানে তাদের আর্মি অফিসার হিসেবে তাদের ক্যারিয়ারটা বর্ণাঢ্য, তেমনি এরা ইউএন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফ্ল্যাগ বহন করে, জাতিসংঘের পতাকা বহন করে অত্যন্ত সম্মানের সঙ্গে এবং জাতিসংঘের মর্যাদা রক্ষা করে ডিস্টিংশনের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। তো আব্দুল মোমেন প্রশ্ন তুলেছেন এখানে যে মহাসচিবের এখন উচিত হবে উদ্যোগ নেওয়া যে যেই অফিসাররা জাতিসংঘের ফ্ল্যাগ উচ্চ করলেন, পৃথিবীর বিভিন্ন মানে জাতিসংঘের পতাকার সম্মান রক্ষা করলেন এবং জাতিসংঘের অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করলেন, সেসব বর্ণাঢ্য ক্যারিয়ারের আর মানে সামরিক অফিসারদেরকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এরকম একটা ভুলে ভালে ভরা রিপোর্টের ভিত্তিতে এখন গ্রেফতার করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ মহাসচিবের উচিত হবে দ্রুত এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া, কারণ তিনি মনে করাচ্ছেন যে যেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামাজিক সকল সূচকে জাতিসংঘের দ্বারা প্রশংসিত ছিল এবং অত্যন্ত ভালো এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ গত ১ বছরের বেশি সময় ধরে চলা অস্থিতিশীলতা সহিংসতায় এখন অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়ছে এবং মানে দেশটিতে এত ভয়াবহভাবে দারিদ্র্য বেড়েছে যে মানে এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখছেন যে মহাসচিবের যে বাড়ি, অ্যান্তনিও গুতেরেসের যেখানে বাড়ি জাতিসংঘ মহাসচিবের পর্তুগাল, তার দেশ পর্তুগালেও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের পরিমাণ এবং অবৈধভাবে সেখানে যাওয়ার আকুতির পরিমাণ, তাড়নার পরিমাণ অনেক বেড়ে গেছে। তো কি কি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরলেন একে আব্দুল মোমেন সেটা একটু আপনাদেরকে বলি। একটা তো বলেছি যে ৩২০০ জন পুলিশ অফিসারের মৃত্যুর বিষয়ে কি করে জাতিসংঘ রিপোর্ট এড়িয়ে গেল, সরাসরি আওয়ামী লীগ এই চিঠিতে সে প্রশ্ন করছে। এরপরে বলেছি যে কিভাবে লুটতরাজ হত্যা করেছি বলে যে বয়ান বা যেই স্বীকারোক্তি জাতীয় সংবাদ মাধ্যমে দিল আন্দোলনকারীরা, কি করে জাতিসংঘ সেটা এড়িয়ে গেল সে প্রশ্ন তুলেছে। তারপর তারা প্রশ্ন তুলেছে যে জাতিসংঘ কিভাবে মেনে নিল যে আন্দোলনের সঙ্গে জড়িত যারা এবং সহিংসতা হত্যা লুটতরাজ এসবে জড়িত ছিল তাদের ক্ষেত্রে যে ইউনূস সরকার, ইউনূস প্রশাসন একটা ঢালাও দায় মুক্তি দিয়েছে যে আন্দোলনের সময়কার হত্যা লুটতরাজ এসবের কোনো বিচার করা যাবে না। এই দায় মুক্তি নিয়ে কি করে জাতিসংঘ প্রশ্ন তুলছে না সে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তারপর বাংলাদেশের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশের একটা সর্বোচ্চ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগ এবং হাইকোর্টের যে
অনেক অনেক বিচারপতিকে একেবারে অবৈধভাবে ঢালাওভাবে অপসারণ করা হয়েছে। জাতিসংঘ তার এই পরিস্থিতি বয়ানের রিপোর্টে প্রতিবেদনে সেটা কি করে এড়িয়ে গেল? তিনি প্রশ্ন করছেন যে আবু সাঈদের যে মৃত্যু, সেই মৃত্যুতে তখন ময়নাতদন্ত থেকে পরিষ্কারভাবে বেরিয়ে এসেছিল যে কোনো বন্দুকের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়নি। আবু সাঈদের মৃত্যু হয়েছিল ব্লান্ট হেড ট্রমায়, মানে ভোঁতা কিছু দিয়ে এমনভাবে তার মাথায় আঘাত করা হয়েছে, সেই মাথার আঘাত থেকে। এই বিষয়টি জাতিসংঘ এড়িয়ে গেল কি করে? এটা পড়ে আমার মনে হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে কিছুদিন আগে আপনারা জানেন যে আমি বয়ানে বিস্তারিত বলেছিও আপনাদেরকে যে আবু সাঈদের বাবা নিজে হাজির হয়ে কিন্তু বললেন যে বহু ঘন্টা পর ছেলের লাশ যখন তার কাছে পৌঁছালো, সেই ছেলের লাশ মাথার পেছন থেকে তখনও রক্ত ঝরছিল। তো তিনি প্রশ্ন করেছিলেন যে কিভাবে, মানে এত কি গভীর আঘাত ছেলের মাথার পেছনে যে তখনও রক্ত ঝরছিল। তো আওয়ামী লীগের তরফে সেই প্রশ্ন করা হলো যে আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিয়ে কি করে জাতিসংঘ প্রশ্ন তুলল না? তারা বলছেন যে কত সংখ্যক ব্যক্তি, আমরা জানি যে মিলিটারি রাইফেলে যে অধিকাংশের মৃত্যু হয়েছে জাতিসংঘ রিপোর্টে কিন্তু সেটা বলা হয়েছে। আমার যতটুকু মনে পড়ে 60-70% বেশি যে মিলিটারি রাইফেলে মৃত্যু হয়েছে সে কথা কিন্তু জাতিসংঘ রিপোর্টে আছে। এখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করছেন যে এই যে 7.62 বুলেট দিয়ে 7.62 বুলেট দিয়ে কত সংখ্যক মারা গেলেন সেটা কেন চিহ্নিত করতে পারলো না জাতিসংঘ? শুধু তাই নয়, তারা বলছে এই বুলেট এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে প্রাইভেট শার্প শুটার্স এবং গুনসদের দ্বারা, মানে বেসামরিক বেসরকারি তার মানে প্রাইভেটলি হায়ার্ড ভাড়াটিয়া গুন্ডাদের দ্বারা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। কারণ আওয়ামী লীগের দাবি যে বাংলাদেশ পুলিশকে কখনো 7.62 মিলিমিটারের বুলেটের কোনো অস্ত্র দেওয়া হয় নাই। তাহলে এই অস্ত্রগুলো কোথা থেকে এলো সেই প্রশ্নটা কি করে জাতিসংঘ তুলল না? সেই প্রশ্ন তুলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, এবং তারা বলছেন যে অনেক সুপরিচিত আন্দোলনকারীর বাড়িতে তো পরে এই 7.62 বুলেটের অস্ত্র এবং বুলেট পাওয়া গেছে। তাহলে সেগুলো কি করে জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনে এড়িয়ে গেল? সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলছেন যে ওই সময়টায় যে অনেকগুলো জেল ভেঙে, কারাগার ভেঙে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র লুট হলো এবং দেশের কারাগারগুলো ভেঙে এই সরকারের আমলে যে ওই সময়টায় অনেক কনভিক্টেড ক্রিমিনাল, একেবারে দণ্ডপ্রাপ্ত আসামিকে যেমন বের করে নেওয়া হলো, এই সরকারের আমলে যে অনেক দণ্ডপ্রাপ্ত আসামি বিনা শর্তে মুক্তি পেলেন, এই বিষয়গুলো কি করে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এড়িয়ে গেল? এই প্রশ্নগুলো তুলে প্রধানত যে বয়ানটা হাজির করতে চেয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে এই পুরো 2024-এর জুলাই আগস্ট ঘটনাটিকে যদি সহিংসতার বিষয়টি, আন্দোলনকারীদের তরফে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে এড়িয়ে গেলে কি করে এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনকে একটা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করা সম্ভব? কারণ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তখন ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য ব্যবস্থা নিচ্ছিল, এই বিষয়টি জাতিসংঘ এড়িয়ে গেলে তারা কি তার মানে ক্রিমিনালাইজ করছে আপহোল্ডিং ল অ্যান্ড অর্ডারকে, মানে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমুন্নত রাখা এই যে সরকারের দায়িত্ব, এই বিষয়টাকে কি তার মানে এর মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার এর অফিস ওই প্রতিবেদনে ক্রিমিনালাইজ করলো, অপরাধ হিসেবে চিহ্নিত করলো? জাতিসংঘ মহাসচিবকে আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী এই প্রশ্নটি কিন্তু সরাসরি করেছেন এবং তিনি বলেছেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের দফতরের মতো একটা সম্মানজনক দফতর, মানে একটা তার
এরকমভাবে রাজনৈতিক কারসাজি এবং বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে, হয়তো আনইনটেনশনালি, হয়তো উদ্দেশ্যমূলকভাবে নয়, কিন্তু এমন একটা রিপোর্ট দিয়েছে যেই রিপোর্টটা শেষ পর্যন্ত বাংলাদেশে অস্থিতিশীলতাকে আরো অনেক জোরদার করেছে, অনেক ভিত্তি দিয়েছে, এবং একটা আনইলেক্টেড রেজিম, মানে ইউনূস সরকারের কথা বলছে, যে একটা অনির্বাচিত সরকারকে শক্তিশালী করেছে এবং মনে করিয়েছে যে কথাটা বলছিলাম, যে বাংলাদেশ এখন এই পুরো পরিস্থিতির কারণে, বাংলাদেশ মব ভায়োলেন্স, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটছে, যে ধরনের মব সহিংসতা হচ্ছে, এর ফলে বাংলাদেশে জনগণের এক রকমের সকল রকম মানবাধিকার, ন্যায় বিচার, আশা, সেসবের সকল অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তারা একরকম এগুলো থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আর সবচেয়ে ভয়াবহ যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন এর ফলে মানবিক, অর্থনৈতিক এবং সামাজিক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই চিঠিটি যে আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী লিখলেন এবং সুনির্দিষ্ট পয়েন্টগুলো চিহ্নিত করে লিখলেন, জাতিসংঘ মহাসচিব এই চিঠি পাওয়া মাত্র জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস বা ভলকার টুর্কের বিষয়ে তদন্ত শুরু করে দেবেন, এমনটা হয়তো প্রত্যাশা করা যায় না। কিন্তু এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো দুদিক থেকে। একটি হচ্ছে যে তার মানে এগুলো নথিবদ্ধ হলো যে আওয়ামী লীগের আপত্তি কোন জায়গাগুলো, জাতিসংঘ যে সংখ্যা বলছে সেটাতে তারা একমত নয়, জাতিসংঘের সেই সংখ্যার মধ্যে যে 32 জন পুলিশের কথা নাই সেই কথাটা আছে, 7.62 বুলেট কোথা থেকে এলো সেই প্রশ্ন তোলার কথা আছে, এবং সহিংসতার বিচার কি করে হয় না, সরকারের দায়িত্ব কি সহিংসতা রোধ করা নয়, এই প্রশ্নগুলো তোলা হয়েছে। তার মানে আওয়ামী লীগের তরফে বিচ্ছিন্নভাবে, আলাদা আলাদাভাবে যে প্রশ্নগুলো গত 1 বছরের বেশি সময় ধরে তোলা হচ্ছিল, সেই প্রশ্নগুলো যেমন সুনির্দিষ্টভাবে নথিবদ্ধ হলো এর মাধ্যমে, তেমনি আরেকটা কাজ হলো, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো যে জাতিসংঘের মহাসচিবের মতো বা জাতিসংঘ দফতরের মতো শীর্ষস্থানে আওয়ামী লীগ চ্যালেঞ্জ করবার তথ্য ভিত্তিক দলিলাদি রাখে এবং নৈতিক ভিত্তি রাখে, তার একটা প্রমাণ হলো। এই বিষয় দুটোর দিক থেকে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠিটি, এবং এই চিঠিটি সম্ভবত জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, যারা এখন ক্রমাগতভাবে মানবাধিকার সংস্থাগুলো, আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো দ্বারাও প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে কিভাবে বাংলাদেশের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা চুপ করে আছে, আমার মনে হয় ভলকার টুর্কের অফিসকে এই চিঠিটি এই সময়টায় একটু বিব্রত